হ্যাঁ, নতুন কুড়িতে যখন আমি গেলাম, বেশ মানে দুবারের মতো অংশগ্রহণ করেছিলাম। নতুন কুড়িতে যাওয়ার পরে যার সাথে আমার প্রথম মানে সখ্য হয়ে উঠলাম, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় মনোজ সেনগুপ্ত। মনোজ সেনগুপ্তের সাথে আমার বাবার খুব চমৎকার একটা বন্ধুতা ছিল। এই বন্ধুতা আমাকে আমার বাবা কখনো বলেননি। মানে ওখানে যাওয়া, নতুন কুড়িতে অংশগ্রহণ করা, তার আগ পর্যন্ত আমি কখনো জানিই নি যে মনোজ সেনগুপ্ত আমার বাবার বন্ধু। হ্যাঁ, তো যাই হোক, ওখানেও নতুন কুড়িতে আমি রৌপ্য পদক পেলাম এবং এটা ছিল হচ্ছে গিয়ে রচনা প্রতিযোগিতা, ওই যে লেখালেখি, ঘুরে ফিরে কিন্তু লেখালেখি। হ্যাঁ, তো আবৃত্তিতে থার্ড হয়েছিলাম, তখনও আবৃত্তিটা ধরে রেখেছি। এরপরে যখন ওই যে বললাম যে এরপরে যখন পরিচয় হলো, আমি বললাম তো মনোজ কাকু তোমার বন্ধু, তুমি তো কখনো বলনি। বলে কি, এটা তো তোমার জানার দরকার নেই, কারণ এটা যদি তুমি জানতে তাহলে তোমার মধ্যে হয়তো একটা ব্যাপার চলে আসতো, ও মানে বাবার বন্ধু, তাহলে কাছের মানুষ, বা এরকম একটা যেন তোমার ভেতরে না আসে। তুমি যেন সত্যিকারের একজন প্রতিযোগী হিসেবেই তোমার অবস্থানটাকে ওখানে তুমি ক্লিয়ার করতে পারো। তো যাই হোক, এরপরে মানে আমার জীবনে এই জায়গাটাতে বললাম যে বাবা মা দুজনেরই যে আশীর্বাদ, যেটা হচ্ছে, আমি কেন বারবার বলি যে আমি খুব ব্লেসড, যে আমাদের প্রতি পরিবারে না, যেটা দেখবেন আপনারা, যে সন্তান দুটি হলে ছেলের একটু বেশি গুরুত্ব পায় যে কোনো কিছুতে, আর মেয়েরা একটু একটু কম গুরুত্ব পায়। এটা মানে এমন একটা হ্যাঁ, সামাজিক মানে তৈরি করা একটা সিস্টেম এর মধ্যে পড়ে গেছে, এবং সেই সিস্টেমটাও ইভেন আমাদের বাবা মায়েরাও এমন ভাবেই করেন যে এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের পরিবারে এটা কখনোই স্বাভাবিক ছিল না। আমাদের পরিবারে সবকিছু ছিল, মানে আমরা সেই মানে ইসের মতো, সেই মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি বলা যেতে পারে। এবং আমার পুরো পরিবারে দেখেছি সব সময় মেয়েদেরকে সবকিছুর উপরে রাখা হচ্ছে। আমার বাবাকে দেখেছি যে কোনো কিছুতেই আগে এসে মায়ের সাথে আলাপ করছেন। তার মানে এই শিক্ষাটা কিন্তু আমি পরিবার থেকে পেলাম, যে কিভাবে একজনকে সম্মান করতে হয়, বা নারীকে একজন শুধুমাত্র সে গৃহিণী, সে শুধু রান্না করবে, মানে আমার বাবার অনেক বড় বড় অনেক মানে ইসের বিষয়েও, মানে গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতাম সে মার সাথে বসে খুব ঘন্টার পর ঘন্টা আলাপ করছে। আমরা খুব অবাক হতাম যে কি ব্যাপার, তারা অফিসিয়াল ব্যাপারে এত ঘন্টার পর ঘন্টা মার সাথে আলাপ করছে, মানে দুজনে এটা নিয়ে কথা বলছে। তো এই যে শিক্ষাটা, আবার আমরা দুটোই ভাই বোন আমরা, তো দুই ভাই বোনের সবকিছুতে, যখন ঈদে বা আমরা কিন্তু 3টা উৎসবে পোশাক পেতাম, রোজার ঈদে, কোরবানির ঈদে এবং দুর্গাপূজায়। আমাদের আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমরা ধর্ম পালনটাকে, মানে কোনো বাধ্যবাধকতা বা কোনো ধর্মীয় রীতি অনুযায়ী দেখিনি, একটা উৎসব হিসেবে দেখেছি। আমরা এভাবেই দেখতে অভ্যস্ত ছিলাম। মাদারীপুরে যে পরিবেশটা আমি বড় হয়েছি, এই গল্পটা একটু বলা প্রয়োজন। কেন বলা প্রয়োজন, যে যেখানে আমরা থাকতাম, যে বাড়িটাতে, ওই বাড়িটার নাম ছিল কেষ্ট সাহার বাড়ি। ওটা একটা বিশাল জমিদার বাড়ির মতো বাড়ি। ওই বাড়িতে আমরা শুধু এক পরিবার ছিলাম মুসলিম ধর্মাবলম্বী, এবং 11 পরিবার ছিল সনাতন ধর্মাবলম্বী। এটা একটা বিশাল অভিজ্ঞতা আমার জীবনে। মানে 12টা পরিবারের মধ্যে শুধুমাত্র আমরা
মানে কিন্তু আমি কোনোদিন বুঝতেই পারতাম না। এখন তো এটা ভাবাও যায় না। এখন এটা ভাবাও যাচ্ছে না মানে এভাবে। আর ওই সময়টাতে আমরা ভাবতে পারতাম না যে দেখতাম এই যে সরস্বতী পূজা বা দুর্গা পূজা আসছে, সবাই হইচই করতেছে, নাড়ু খাচ্ছে, আমরাও নাড়ু খাচ্ছি, ঠাকুর ঘরে যাচ্ছি, মানে কোনো বাধা নেই বা কোথাও কোনো মানে কোনো কিছুর জন্য যে এই সিস্টেমের মধ্যে ফেলে সেটাকে একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুলে আনতে হবে, এরকম কোনো ব্যাপার দেখিনি। আমার বাবাকে দেখেছি ঈদের সময়, রোজার ঈদে ঠিক 11টা গিফটের প্যাকেট রোজার ঈদে চলে যেত। আবার পুজোর সময় ওই সব বাসা থেকেও মানে আমাদের 2 ভাই বোনের জন্য গিফট চলে আসছে। মানে আমরা সবটাকে উৎসব হিসেবে দেখছি, উৎসব আনন্দ করছি, পূজা মণ্ডপে যাচ্ছি, পুজো দেখছি, আতশবাজি ফোটাচ্ছি, মানে গানের মতো আগে কি সুন্দর দিন আসলেই আগে সুন্দর দিন কাটাতাম। কারণ আমার এখনো মনে আছে যে রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটা আমার সাথে গলা মিলিয়ে গাইতো ওখানের 11টা হিন্দু শিশু, মানে আমার সমবয়সী যারা, বা হয়তো আমার চেয়ে 2-1 বছরের বড় বা 2-1 বছরের ছোট, এরকম প্রত্যেক পরিবারেই তখন বাচ্চা কাচ্চারা ছিল। চাঁদ উঠেছে, ছাদে গিয়ে চাঁদ দেখা এবং সেই আনন্দে হই হুল্লা, বাজি পোড়ানো, মানে পটকা ফুটানো। কিন্তু ওরা কোন ধর্মের, আমি কোন ধর্মের, এই হিসেব কিন্তু আমরা তখন আসলে কোনো দিনই করিনি। তো এই বেহিসাবি বড় হওয়াটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা বলে আমি বড় শিক্ষা হিসেবে পেয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে পরবর্তী জীবনে চলতে গিয়ে আমি কোথাও যদি হোঁচটও খেয়েছি, সেখান থেকে উঠে আসার অদম্য সাহসটা পেয়েছিলাম এখান থেকে। না ধরেন এটা কিন্তু একটু কেমন হয়ে যাচ্ছে বলতে আমরা যারা কথা বলছি একটু অবাক হচ্ছে যে সে সময় ইঞ্জিনিয়ার পরিবারের মেয়ে, আপনি ইঞ্জিনিয়ার পরিবারে আবার মেয়ে, সেই সময় মানে আজ থেকে 40 বছর আগে, 40 বছর আগের কথা, আমরা 40 বছর পরে আছি আর কি। তাহলে সেই হিসেবে অনেক কিছু প্রযুক্তি বেড়েছে, কম্পিউটার, মোবাইল কিংবা ডিভাইস অনেক কিছু বেড়েছে, কিন্তু আমাদের যে মান এখনকার ইঞ্জিনিয়ারিং একটা পরিবারে বাবা কিংবা তাদের সন্তানরা গান গাইবে বা আবৃত্তি করবে, নাচবে, এটা কিন্তু ভাবতেও পারতেছে না। যত বেশি বইয়ের বোঝা, এই যে ভার বহন বাড়ছে, এটি আসলে কিভাবে দেখছেন আপনি? না ওটাই তো বললাম যে ওদের কাজ তো আমরা আসলে ছোটবেলা থেকেই নুইয়ে দিচ্ছি। আমরা তখন মাথা উঁচু করে, কারণ আমাদের কাঁধে তো বোঝা থাকতো না, কাজে মাথাটা উঁচু থাকতো। আর এখন কাঁধে বোঝা দেওয়া হয়েছে আগে থেকেই মাথা নিচু করা। এটা হচ্ছে গিয়ে একটা সোসাইটি শিক্ষা দিচ্ছে তুমি আগে থেকেই মাথা নিচু করে রাখো। ও মাথাটা উঁচু করবে কখন? ও মাথা উঁচু করা শিখবে কখন? মাথা উঁচু করে বাঁচতে শিখবে কখন? আমার এখনো মনে আছে যে স্কুলে মানে ক্লাস যেদিন বেশি থাকতো সেদিনও সর্বোচ্চ বইয়ের সংখ্যা থাকতো 4 থেকে 5। 4 থেকে 5টা পাতলা পাতলা বই, এবং সেটার সাথে ওই পাতলা একটা খাতা বা একটা দুটো খাতা, এরকম। আর এখন মানে এত এত বই আর খাতার ভারে একটা বাচ্চাকে, তার কাঁধকে আমরা শক্তই হতে দিচ্ছি না। তাহলে ও কি করে ও সমাজের দায়িত্ব নেবে? ওর কাঁধ তো শক্তই হচ্ছে না। ওর কাঁধে আমরাই আগে যে একটা ধরেন একটা আপনার আমার সামর্থ্য আছে 5 কেজি বহনের, আমি সেখানে 15 কেজি চাপিয়ে দিচ্ছি। তো এই গল্পটা আমি আরেকদিন বলেছিলাম, আজকে আরেকবার বলি কেন, এই জিনিসগুলো হয়তো জানি না, আমার খুব ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জীবনের খুব মহার্ঘ কিছু সময় আমি যদি শেয়ার করে যেতে পারি এবং সেটা যদি কারো কোথাও কখনো কাজে লাগে। আমাদের যিনি মালি চাচা ছিলেন, যে গল্পটা করছিলাম, যাকে দিয়ে আমি বলেছিলাম যে শ্রেষ্ঠ মানুষ কেন, তো আমার বাবার শিক্ষাটা ছিল এরকম যে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাবুর্চি বা মালি চাচা বা ড্রাইভার চাচাকে জানতাম যে আমার বাবার আপন ভাই। আমাদের কখনো ড্রাইভার চাচা, মালি চাচা, বাবুর্চি চাচা এসব বলার কোনো এখতিয়ার ছিল না।
তো বাবাকে যদি জিজ্ঞেস করতাম যে বাবা চাচু গাড়ি চালায় কেন, তখন তার উত্তর হতো এরকম, যার উত্তরটা আমরা সবসময় শুনে এসেছি, যে তুমি কি সব কাজ পারো? না। তাহলে একটা মানুষ কোনোদিনই সব কাজ পারে না। যেমন ধরো আমি ইঞ্জিনিয়ারিংটা ভালো পারি, এই জন্য এটা করি, কিন্তু গাড়ি চালাতে পারি না। তোমার চাচু আবার গাড়ি ভালো চালাতে পারে, ইঞ্জিনিয়ারিংটা পারে না। আমি সেই জন্য সে গাড়ি চালায়, আমি ইঞ্জিনিয়ারিং করি। মানে ভেদাভেদ, ছোট বড়। দেখো আমার সারাদিন কাজের পরে বাগান করা তো দূরের কথা, একটা গাছে একটু পানি দেওয়ার সময় হয় না, অথচ সে এই কাজটা কত যত্ন করে করে, কিভাবে কখন পানি দিতে হবে, কখন সার দিতে হবে, এই কোনো কিছু আমি বুঝি না, আমি এই ব্যাপারে মূর্খ। কিন্তু দেখো তার কত জ্ঞান। মানে সে সবসময় তার পেশাটাকে এবং ওই পেশাগুলোকে এক কাতারে ফেলে দিয়ে আমাদেরকে এভাবে বোঝাতেন। তো যে গল্পটা করছিলাম, তো আমাদের সামনে সবুজ লন, তো আমি দেখতাম যে যে জায়গাটা পাথর দিয়ে, মানে বাসায় ঢোকার যে রাস্তাটা, ওই রাস্তাটায় বড় বড় পাথরের চাই ফেলা। তো কিছুদিন পর পর ওই পাথরের চাইগুলোকে চেঞ্জ করে দেয়া হতো, বা সরাতে গেলে বা কোনো কিছু করতে গেলে দেখতাম ভিতরের ঘাসগুলো হলুদ। তা আমার কাছে এটা একটা মজার খেলা মনে হলো। আমি তখন খুব ছোট, তো বুঝতে পারিনি, যে মনে করলাম কি এটা একটা খেলা বোধহয়। আমি কি করলাম, দুটো ইট দিয়ে কয়েকটি ঘাসকে চাপা দিয়ে রাখলাম। ঘাস তো সবুজ হলুদ হয়ে গেছে, ওই জায়গাটার ঘাসগুলো মরে যাচ্ছে। তা আমি আমার বাবাকে গিয়ে খুব করে বলছি, জানো বাবা, আমি ওখানে ইট দিয়ে রেখেছি, ঘাস হলুদ হয়ে গেছে। তুমি কি করেছো এটা? বললাম হ্যাঁ দেখে যাও। কোথায়? তো দেখা গেল বাড়ির পেছনটাতে, আমাদের বাড়ির পেছনটাতে। তো বললো, তুমি কি মনে করো এটা হলুদ হয়ে যাও মানে রঙে? আমি তো ভেবেছি রংটা সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি বিষয় কিন্তু ওটাই ভেবেছি, যেটা যে মরে যাওয়া বা এটা এটা তো বুঝতে পারিনি তখন। তো বাবা বললেন যে এই হলুদ হচ্ছে গিয়ে তার মানে গাছগুলো মরে যাচ্ছে। তখন আমার এত মন খারাপ হলো, আমি বললাম বাবা আমি তো সরি, আমি তো বুঝতে পারিনি।